নির্যাতন আমরা সহ্য করেছিলাম, যে শোষণ নিপীড়ন আমরা সহ্য করেছি, তারপর তৃণমূল সরকার আসার পরে যে মুক্তির হাওয়া প্রত্যেকটা মানুষজনকে পাইয়ে দিয়েছেন, আজকে তারা ভুলে যান কি করে? পশুপতি এখানে আছে, আমার বাড়ির অনেক কাছাকাছি লোকজনও আছেন যারা কোন রকম সাহায্য পেত না কোনোদিন। আজকে কৃষির ক্ষেত্রে যারা কোন রকম সাহায্য পায়নি, আজকে আমাদের সরকার আসার পরে সমস্ত দিক থেকে সমস্ত রকম সুবিধা দেওয়ার পরেও যারা আজকে রাতে অন্ধকারে অন্য দলের পতাকা বয়ে বেড়ায়, তাদের জন্যই আমার দু একটা কথা বলার জন্য আজকে আসা। চিন্তা করুন, আজকে 34 বছরে আমরা কি নিপীড়ন সহ্য করেছি। আজকে যারা পুরনো লোকজন আছেন, আজকে চিন্তামণিপুরকে একবার তাকিয়ে দেখুন, রাস্তাঘাটে উন্নয়ন, মানুষের উন্নয়ন, তারপরেও আপনারা কিভাবে অন্য পথে হাঁটছেন সেটা আমাকে একটু করে ভাবায়। আজকে বক্তব্য রাখার জন্য আমাকে সবচেয়ে বেশি কথা বলেছেন আমার মা, যে তুই অবশ্যই যাবি। 87 বছরের একজন বৃদ্ধা বলছে অবশ্যই তুই যাবি। তার কারণ একটা ছিল, আমার খুড়তুতো ভাইয়ের অকাল মৃত্যু, যে কথাটা আমি বারবারও বলেছি। আমার থেকে 3 মাসের ডিফারেন্স প্রশান্ত নায়েক, যে কখনোই জীবিতকালে আমাকে সমর্থন করত না। মৃত্যুর সময় আমরা গিয়ে দেখেছি তার বাড়িতে অন্য দলের ছবি লাগা ছিল, কিন্তু তার মৃত্যুর পরে আমার হৃদয়টা ভেঙে যায়, যেহেতু বাচ্চাবেলায় আমরা একসঙ্গে খেলাধুলা করেছি। সে যখন মারা যায়, তার দুটো অসহায় ছেলে, আমার বৌদি অসহায়, তার মা অসহায় এবং একটা বোন, বিকলাঙ্গ বোন। হ্যাঁ, আমাকে পশুপতি বলেছিল, দাদা প্রশান্তর জন্য যা কিছু করার তুমি করো। দল সম্পূর্ণ সহমত পোষণ করছে, যদিও সে ভিন্ন দলের মতাদর্শ ছিল। যে প্রশান্ত জীবিত অবস্থায় বাবার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি, আপনারা সকলেই জানেন। তাই বাবা তার নামে কোনো জায়গাটাও করে দিয়ে যায়নি। ফলে আমাদের যে সরকারি প্রকল্প ছিল, একজন কৃষক মারা যাওয়ার পরে যে 2 লক্ষ টাকা যেটা গৌরবাবু বলেছিলেন, সেটার জন্য আমি ছুটলাম, কিন্তু তার নামে কোনো রেকর্ড নেই। তবুও সমস্ত দলীয় সমর্থনে আমরা তাকে 2 লাখ টাকা পাইয়ে দিলাম। যে প্রশান্ত কখনো ভাবেনি জীবিতকালে সে পাকা ঘর করতে পারবে। হ্যাঁ, বলে রাখি, বিভিন্ন সংস্থা, অবশ্য বিভিন্ন পার্টির নেতৃত্ব ওই 80,000 টাকা নিয়ে কি দেওয়া, এরকম একটা জায়গায় সে টাকা পয়সা দিয়েছিল, সে কিন্তু দেখতেও পায়নি। অথচ সেই ছেলেটি যে সারা জীবন আমাকে এবং আমার দলীয়কে সমর্থন করে যায়নি, বিভিন্ন কাজেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সেটা আমরা সকলেই জানি। ইটের রাস্তা যখন হয়, মৃত্যুর পরে আমাদের দল তাকে ছাদ পাইয়ে দিল। আমার মা সেটা দেখেছিলেন যে আমার প্রয়াস। তার বড় ছেলে তখন কলেজে পড়ে, তো সেখানেও যোগাযোগ করলাম যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, সে প্রতিটা সেমিস্টারের জন্য 60,000 টাকা করে পেল, সেটাও আমাদের সরকারের বদান্যতায়। যে সরকারকে সে জীবনে প্রশংসা করেনি। জানি না সে স্বর্গ থেকে দেখতে পেয়েছে কিনা, যে তার ছেলের জন্য আমি এবং আমার সরকার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রতিটা সেমিস্টারে 60,000 করে টাকা আমরা স্পন্সর করেছি। তার ছোট ছেলে তখন মাধ্যমিক দিল। মাধ্যমিক দেওয়ার পরে যে বিবেকানন্দ স্কলারশিপ 10,000 টাকা করে সে 2 বার পেল। অথচ এই যে স্কলারশিপ গুলো চলছে, আমি জানি যারা বিভিন্ন দল করছেন, সিপিএম, কংগ্রেস, সকলের ছেলে মেয়েরাই পাচ্ছে। কিন্তু সামান্য সৌজন্য, সামান্য কৃতজ্ঞতা, যে হ্যাঁ আমরা উপকৃত হচ্ছি, একদিন কেউ বলেছে বলে আমি জানি না। এতটা মনুষ্যত্বের মারণ। আমার মনে আছে, চিন্তামণিপুরে আমার ভাইয়ের দোকানে বসেছিলাম, একজন সিপিএম এর নেতৃত্ব আমাকে বলল, দাদা আমার ছেলে কলেজে পড়তে গেছে, একটা মোবাইল দরকার, তুমি 5,000 টাকা দাও না, আমি তোমাকে 3 দিন পরে দিয়ে দেবো। আজকে বোধহয় 7 বছর হতে গেল, সে টাকা দেয়নি। সেটা কথা না।
সে স্বীকার করেছিল ছেলের পড়াশোনার জন্য মোবাইলের প্রয়োজন আছে, যেটা আমাদের সরকার মুখ্যমন্ত্রী করোনার সময় এই প্রকল্প প্রণয়ন করেছিলেন, তরুণের স্বপ্ন। তখন তার মুখেই শুনেছিলাম মাইক ধরে বলতে, মোবাইল দিয়ে পুরো সমাজটাকে শেষ করে দিল। তাহলে এটা কি মনে হয় না কতটা মনুষ্যত্বের মরণ? করোনার সময় সেই ছেলেগুলো তরুণের স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে, আপনাদের বাড়ির প্রত্যেক ছেলে মেয়েরা সেই টাকা পাচ্ছে। এবার আপনার ছেলে কোন পথে ব্যবহার করবে তার জন্য কি আমরা দায়ী? বিজ্ঞান যে আবিষ্কারগুলো করেছে, আবিষ্কারের কি দোষ? কৃষিকার্যে বীজ দেওয়ার জন্য আবিষ্কার করেছে, ফসলের উন্নয়ন হচ্ছে। আপনার ছেলে বা আপনার কেউ সেটা বীজটাকে অন্য কাজে ব্যবহার করলো, তার জন্য কি আপনি বিজ্ঞানকে দোষ দেবেন? মোবাইলটাকে আপনি কোন পথে ব্যবহার করবেন সেটা নির্ভর করছে আপনার মানসিকতা, আপনার ছেলের মানসিকতা, আপনার পরিবারের মানসিকতা। আপনার ছেলে মোবাইল নিয়েছে, সেখানে আপনি কন্টিনিউয়াস নিন্দা করে যাচ্ছেন, এই মোবাইল দিয়ে আমাদের কাল হয়ে গেল। আচ্ছা, মোবাইল তো দিয়েছে আপনার ছেলেকে ক্লাস 11-এ উচ্চতর পড়াশোনা করার জন্য। আপনার যে ছেলেটি জন্মবেলা থেকে মোবাইল নিয়ে খেলছে, আপনি কি কখনো প্রতিবাদ করেছেন? সেটা তো কখনো করেননি। শুধুমাত্র যে দলকে আমরা সহ্য করতে পারি না, তার পিছনে হাজার নিন্দা আমরা করে যাচ্ছি। আজকে চিন্তামণিপুরের এমন কিছু কিছু বাড়ি আছে, যেটা আমার বাড়ির সামনে, তার ছেলে কন্যাশ্রী পেল, তার মেয়ে কন্যাশ্রী পেল, মোবাইল পেল, তার জন্য আমরা ঘর করে দিলাম। তার কি বাকি আছে আমি জানি না, অথচ রাতের অন্ধকারে চারদিকে অন্য দলের দল পতাকা নিয়ে ঘুরছে। যেটাকে বলার জন্যই আমার এই কথা, যে মনুষ্যত্বের মরণ। আমরা মমতা ব্যানার্জির যে উন্নয়নগুলো, অবশ্যই এটা সার্বিক জনসাধারণের মানুষের জন্য অবশ্যই অনেকটা বেশি। চাকরির প্রসঙ্গে কথাগুলো বলতে হয়। যারা বিরোধী, যারা দলে আছেন, তারা হয়তো ইতিমধ্যেই আপনাদের গোপন স্তর থেকে আমাকে চিঠি করা শুরু দিয়েছেন যে লজ্জা লাগে না একটা চাকরি করে 16 সালে এত চাকরি চলে গেল, তারপরে মাইক ধরেছে। আজকে এই আসার পেছনে যদি প্রথম কথা হয় আমার মায়ের, দ্বিতীয় কথা 16 সালের চাকরি হারা একজন ম্যাডাম আমার স্কুলের, যে আমাকে বাবা বলে ডাকে, কুসুম ভট্টাচার্যা, সে আমাকে বারবার বলছেন অবশ্যই বাবা আপনি মিটিং এ যাবেন। তাহলে বলুন, 16 সালে চাকরি হারিয়েছে যাদের জন্য আপনাদের এত লম্ফঝম্প, যাদেরকে নিয়ে ভাবছেন বোধহয় আপনারা এই ইস্যু নিয়ে ভোটের ঐতরণী পার হয়ে যাবেন, তারাই আমাকে উৎসাহিত করেছে এই কথাগুলো করার জন্য। কারণ একমাত্র মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এমন কোন রাজনৈতিক দল নেই ইতিহাসে যেখানে দুর্নীতি নেই, তার মাপকাঠি কতটা? আচ্ছা বলুন তো, আমি তো এখানে চাকরি পেয়েছি, 95 সালে চাকরি পেয়েছি। তখন চাকরি হতো কিভাবে? চাকরি কারা নির্ধারণ করত? সেই কমিটিতে কারা থাকতো? পঞ্চায়েত সমিতি, তার পড়াশোনা কতটা থাকতো? ম্যানেজিং কমিটির মেম্বার, তাদের পড়াশোনা কতটা থাকতো? তারা আমাদের কি মূল্যায়ন করত? 95 সালে আমি যখন চাকরি পাই, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম চাওয়া হতো। আপনারা হয়তো অনেকেই জানেন না, তার কারণ তখন শিক্ষা ব্যবস্থা আপনাদের আঙিনায় পৌঁছে যায়নি। আজকে যখন শিক্ষা ব্যবস্থার প্রচারের ফলে বহু মানুষ, ছেলেমেয়েরা জানতে পারছেন, তখন ইতিহাসটাকে তাদের সামনে তুলে ধরা হয়নি। আমি 95 সালে যখন নাম এন্ট্রি করি, তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাকদ্বীপে মাত্র 11 জনের নাম এন্ট্রি হয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে তালিকা পাঠানো হয় 20 জনের, কিন্তু এমন ভাবে গট কেস থাকতো, এক্সচেঞ্জ অফিস থেকে নাম কেটে দেওয়া হতো যে যে টাকা দেয়নি তার নাম পাঠানো হবে না। সুতরাং আমরা যারা বিরোধী দলে থাকতাম, অনেক স্কুল নীরবেই ইন্টারভিউ হয়ে যেত, আমরা ডাক পেতাম না। আজকালকার দিনে কতজন মানুষ এই কথাগুলো জানে? তখনকার যে স্কুলগুলো চলতো, চিন্তা করে দেখুন, সেক্রেটারি, হেডমাস্টার মশাই তাদের সিদ্ধান্ত মতো মাস্টার মশাই নিতেন। আমাদের বয়সী যারা আছেন একটু খোঁজ নিয়ে দেখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে
হয়তো কেউ হেডমাস্টার মশাইয়ের মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছেন, সেক্রেটারি মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছেন, বহু টাকা দিতে বাধ্য হয়েছেন, অথবা তখনকার দিনে চাকরি এজেন্সিকে দিয়ে দেওয়া হতো। আমার বিকাশ ভাই এখানে আছেন হেডমাস্টার মশাই, কাকদ্বীপে স্বপন গুহ নামে একজন, তাকে দিয়ে দেওয়া হতো, তিনি ঠিক করে পাঠাতেন কে আসবে কে যাবে। এগুলো কি আমরা ভুলে গেছি? আমরা এখনো ভুলিনি। কিন্তু আমার কষ্ট হচ্ছে যে রাখাল নায়ক কায়িক পরিশ্রম করে ছেলে মেয়েকে নিয়ে স্ত্রীকে নিয়ে তিল তিল করে চাষের জমি ক্রয় করছিল। 1980 সালে সিপিএম পার্টি কয়েক হাজার মানুষ নিয়ে আমার জমি দখল করেছিল। আজকে কালীপদবাবু আছেন, হয়তো জানেন, পশুপতি তখন ছোট, একটা মানুষও আসেনি উদ্ধার করার জন্যে। কেন? আমার বাবা কি বেআইনি ভাবে জায়গা কিনেছিলেন? সমস্ত রেকর্ডস তো আমাদের কাছে আছে। তখন 9 বছর বয়স, ছুটে পালিয়ে আসছি, কান্না করছি। আমার মা দিদিরা মাঠে চাষ করছিল, মারধর করতে এসছে। তখন এতটা দাপট ছিল সিপিএম এর, কোন মানুষই তখনও আসেনি। আজকে তোমরা বলছো টিএমসি অত্যাচার করছে, সিপিএম এর রূপ তোমরা দেখোনি। সেখান থেকে আমাদের উত্তরায়ণ, একটা গ্রামীণ খেটে খাওয়া মানুষ, লোকের বাড়িতে কাজ করতে থেকে ছেলে মেয়েদের পড়াশোনা করানো। তারপরেও 80 সালে আমার দিদি এই স্কুল থেকে পড়াশোনা করার পরে বিএসসি পাস করলো। 80 সাল, তখন ঘুষ ছিল না, টাকা না দিলে চাকরি হবে না। আজকে আপনারা বড় বড় কথা বলছেন। আপনারা তো জানেন যত এসএসকে এমএসকে কিভাবে চাকরি হয়েছে, সাধারণ মানুষ হয়তো জানে না, কারণ তাদের জানার মতো সে জ্ঞানটা তখনও হয়নি। তখন শিক্ষা কুক্ষিগত ছিল। আজকে বলুন না, টিএমসি সরকার আসার পরে কতগুলো স্কুল উচ্চ মাধ্যমিক হয়েছে? 11 সালের পরে, তার আগে কতগুলো স্কুল উচ্চ মাধ্যমিক ছিল? দুর্বাচটি ছিল, আনন্দলাল ছিল। তাহলে শিক্ষার প্রসারের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা না করতেন, আজকে দুর্বাচটিতে 3টে স্কুল উচ্চ মাধ্যমিক, গোপালনগর উচ্চ মাধ্যমিক। অথচ আমি 2008 যখন বরদাপুরে যাই, সুবর্ণ জয়ন্তী, তখন এমএলএ সাহেব বলে এসেছিলেন যজ্ঞেশ্বর বাবু, বরদাপুরকে উচ্চ মাধ্যমিক করা যাবে না, ও 6 নম্বরে আছে। তখনকার হেডমাস্টার মশাই সন্তোষকর বলেছিলেন 50 বছর হয়ে গেছে দাদা, আমি দেখে দিতে চাই আমার স্কুলটা উচ্চ মাধ্যমিক হোক। উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনাকে উচ্চ মাধ্যমিক হলে আরো 20 বছর বাঁচতে হবে না, উচ্চ মাধ্যমিক হবে না। সেটা ছিল 2009 সাল, কিন্তু 11 সালে উচ্চ মাধ্যমিক করলাম আমরা। তাহলে ভাওতা ছিল না? তখনকার দিনে শিক্ষার নামে কারচুপি হতো না? শিক্ষা প্রসারের মূল উদ্যোগ ছিল। তাহলে কেন মাত্র 2-3 বছরের মধ্যেই এতগুলো স্কুলকে উচ্চ মাধ্যমিক করা হয়েছিল? কোন নিরিখে? আজকে আপনারা যাদেরকে সমস্ত মানুষ প্রত্যাখ্যান করেছে, সিপিএম এর ভাই বন্ধুরা, আপনারা জোর গলায় কথা বলছেন। আজকে একজন ভাই পোস্ট করেছেন, বিকাশ ভট্টাচার্যের মনে হয় একটা কথা, যে আমি পেনশন নেব না। কত মানুষের আপনি চাকরি খেয়েছেন বিকাশ বাবু, শামীম বাবু? 16 সালের যে প্যানেলটা বাতিল হয়েছিল, পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না কিছু না কিছু দুর্নীতি আছে, দুর্নীতি সমস্ত জায়গাতেই ছিল। অথচ আপনারা কি রাজিয়েছিলেন সমস্ত প্যানেলকে বাতিল করতে হবে? তাহলে বলুন, সেখানে নিষ্পাপ বাড়ির ছেলে মেয়েরা ছিল না? আমাদের চিন্তামণিপুরের যে ছেলেটি চাকরি পেয়েছিল, প্রভাত মন্ডলের ছেলে, সে কি নিষ্পাপ ছিল না? তাহলে বলুন, তার উপরে যে চাপ গেল, মানসিক চাপ, একটা দরিদ্র বাড়ির ছেলে চাকরি পেল। এরকম আমি যার কথা বলছিলাম, যে মেয়েটি আমাকে বলল আপনি মিটিং এ যান, কুসুম ভট্টাচার্য 16 সালে মাস্টার ডিগ্রি পাস করলো, সঙ্গে সঙ্গে সে প্রাইমারি চাকরি পেল, আপার প্রাইমারি পেল, উচ্চ মাধ্যমিক পেল, কিন্তু আমার স্কুল পছন্দ হয়ে গেল বললো সেখানে চাকরি দিল। এবারেও সমস্ত পরীক্ষাগুলো পাস করেছে। তাহলে বলুন, এইরকম যারা জেনুইন ছেলে, তাদের জন্য আপনারা বিকাশবাবু, শামীমবাবু কি আবেদন করেছেন? আর একটা দল তো বলেছিল আগে থেকেই, ঢাক সহ ঢাকে বিসর্জন দেব। চাকরি চলে যাওয়ার জন্য এত আপনাদের উল্লাস, আপনারা কি ভেবেছিলেন চাকরি চলে গেলেই পুরো বৈতরণী পার হয়ে যাবেন?
তারাই আজকে বলছে চেষ্টা যদি করছেন মমতা ব্যানার্জি করছেন, কারণ তিনি বারবার বলছেন যে অযোগ্যদের চাকরি যাক সেটা আমার আপত্তি নেই, কিন্তু একটা যোগ্যর যেন চাকরি না যায় তার জন্য আমি লড়বো। এই অনুকম্পাটা আপনাদের কার মধ্যে ছিল? বিজেপি সাহেব আপনারা যে কথাগুলো বলছেন, বারবার বিসর্জনের কথা বলছেন, ভেবেছিলেন এতগুলো মানুষের জীবনকে নিয়ে আপনারা বৈতরণী পার হয়ে যাবেন? অবাক লাগে। একবার ফিরে দেখুন কোন জায়গা থেকে আমরা উঠে এসেছি। আজকে এমন কোন প্রকল্প নেই এরা সমস্ত বাড়িতে পৌঁছচ্ছে না, অথচ আমরা যখন ছিলাম ছোটবেলায় আমাদের 10-11 বছর বয়স পর্যন্ত রেশন কার্ড করতে পারতাম না, অথচ যে দল ক্ষমতায় ছিলেন তাদের 2 মাস হয়ে থেকেই রেশন কার্ড হয়ে যেত। এগুলো কি আমরা ভুলে গেছি? আপনাদের সিপিএমদের যারা ছুঁড়ে ফেলে দিয়েছে পাবলিক, কি করে আপনারা আবার উঁচু গলায় কথা বলছেন? হয়তো ভেবে গেছেন আমরা সকলেই ভুলে গেছি। মানুষ ভোলে না, শুধু বেঈমানরা ভোলে। যে কথাটা বলছিলাম, যে গ্রামে আমরা বসবাস করতাম, করি এখনো, সবচেয়ে সিপিএমের ঘাঁটি ছিল। কতটুকু উন্নয়ন করা হয়েছিল, কতটুকু রাস্তাঘাট হয়েছিল। আজকের যে রাস্তাঘাটগুলো করা হয়েছে প্রত্যেক মানুষের একবার নীরবে হলেও ধন্যবাদ দেওয়া উচিত। আপনি ভোট তো পরে দেবেন, একবার বলুন এই কাজগুলো আমরা জীবনে আশা করতে পারিনি। মানুষ কি এতটা বেঈমান হতে পারে? আজকের যে প্রকল্পগুলো স্কুলে চলছে, আমি একজন এইচএম, জানি প্রচন্ড কষ্ট হচ্ছে, তবুও বলি যে উন্নয়নমূলক কাজগুলো স্কুলের মাধ্যমে দেওয়া হচ্ছে। আজকে বলুন স্কুলে প্রত্যেকটা ক্লাসে কত মেয়ে পড়ছে? আপনারা কি বিশ্বাস করছেন না যে বাণীটা আছে, একজন মেয়ে শিক্ষিত হলে সমস্ত পরিবার শিক্ষিত হয়, আর একটা ছেলে শিক্ষিত হলে শুধুমাত্র ছেলেরা শিক্ষিত হয়। তাহলে সমাজকে পরিবর্তন করার জন্য নারী শিক্ষার কতটা প্রয়োজন ছিল? আজকের অনেকেই বলতে শুনেছি মেয়েরা পড়াশোনা করছে, মেয়ে পাওয়া যাচ্ছে না। তাহলে বলুন, যেভাবে মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আপাতত মেয়েগুলোকে 18 বছর হওয়া পর্যন্ত ধরে রেখেছেন, এটা কি সমাজের উন্নয়ন নয়? আগেকার দিনে মেয়েদেরকে 12 বছর 13 বছর বিয়ে হয়ে যেত, কত বিকলাঙ্গ শিশুর জন্ম হতো। এটা কি বিজ্ঞান ভিত্তিক আলোচনা নয়? তারপরেও আপনারা বলছেন যে আবার নতুন কিছু পাওয়ার স্বার্থে যারা লোক দেখাচ্ছে তাদের দিকে যাবেন। বাস্তবের মাটিতে পা দিয়ে দেখুন আমরা কি পেয়েছি আর বর্তমানে কি পাচ্ছি। আপনার বর্তমান কর্মকাণ্ডই ভবিষ্যৎকে জানাবে। ভবিষ্যতে হাত তুলতে হবে না, ছুটতে হবে না রাতের অন্ধকারে। মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্পগুলো আপনারা বিরোধী দলরা বলছেন ভুল, ছেলে মেয়েদেরকে শেষ করে দিচ্ছে। যখন খেলাধুলার জন্য প্রকল্প করত, স্কুলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রকল্প করতো, তখন আপনারা নিন্দা করতেন। আপনাদের সময় বলুন না, ওই তো কয়েকটা ক্লাব দাঁড়িয়ে আছে, দেখি কি উন্নয়ন সেখানে হচ্ছে পাশের বাড়িতে, সেটা তো আপনারাও শুরু করেছিলেন। তাহলে মানুষের দৈহিক পরিবর্তনের জন্য কি খেলাধুলার প্রয়োজন নেই? সেটা যখন খেলাধুলার জন্য ইনস্ট্রুমেন্ট দেওয়া হয় স্কুলকে, তখন আপনারা বলেন শুধু খেলার মেলা নিয়ে আছে। যে স্কুলগুলো 50-60 বছর ছিল তখন বিল্ডিং গুলো ধরে রেখে পড়ত। আজকে মমতা ব্যানার্জি আসার পরে যখন ভাবলেন যে স্কুলের বিল্ডিং এর উন্নয়নের প্রয়োজন আছে, আপনারা বিরোধীরা শুরু করলেন শুধু খাঁচার উন্নতি হচ্ছে, পাখির উন্নতি হচ্ছে না। কত সুন্দর সুন্দর কথা আপনাদের ধরা আছে। আজকের যে ছেলে মেয়েগুলোকে স্কুলের আঙিনায় নিয়ে আসা হয়েছে, আর যাই হোক তারা তো সমাজ সম্বন্ধে বুঝতে পারছে, দেশ সম্বন্ধে বুঝতে পারছে, তাই আপনাদের জালিয়াতি হয়তো বুঝতে পারছে। তারা হলে তৃণমূলের মিটিং এ এত মানুষের ভিড় হতো না। আপনারা যতই নিন্দা করুন না কেন, মানুষজন প্রত্যেকেই বুঝতে পারছে কি তারা পেয়েছে, কি তারা পায়নি। তাই গ্রামবাসীবৃন্দ, যারা আমার বক্তব্য শুনছেন, অলিক কল্পনায় ভাসবেন না। আপনাদের যারা বয়স্ক মানুষজন আছেন তাদের কাছে একটু ভাবুন, শুনুন কি অবস্থায় ছিল, তার থেকে কি উন্নতিতে তারা এসেছে। যারা দিল্লিতে বসে অনেক কল্পনা দেখাচ্ছে, আমার আগের বক্তারা বলেছিলেন ওরা পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখির মতো সবসময় আসে, কিন্তু ভোটের পরে তাদেরকে আর দেখা যায় না। আর আমাদের যারা তৃণমূলের কর্মীরা আছেন সবসময় আপনাদের জন্য আছেন। যে প্রকল্পগুলো করা হয়েছে বলুন,
সিপিএমের সময় একটা ভালো প্রকল্প ছিল, ওই সুদের প্রকল্প। সাধারণ মানুষরা যেত, বড় বড় মক্কেলরা সুদ খাটাতো। আজকের যে আনন্দধারা প্রকল্পটা এসেছে, আমি বাড়িতেও শুনছিলাম, সবার বাড়িতে টাকার প্রয়োজনে আমরা গ্রুপ থেকে নেব। এটা কার মাথায় এসেছিল? তখনকার কিছু কিছু সুদখোর মানুষজন একেবারে লাল হয়ে যেতেন এই প্রশ্রয়গুলোর জন্য। আজকে বলুন, দুয়ারে সরকার প্রকল্প কি আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। আমার ভাইয়ের কথা বলছিলাম, আমার ভাই রেকর্ডটাও করেনি। আজকে দুয়ারে সরকার প্রকল্পে এসে সমস্ত রেকর্ডগুলো করা হয়েছে, সেইগুলো নিয়েও আপনারা বড় বড় কথা বলছেন। আগে যখন বিজেপি অফিসে যাওয়া হতো, কত দালাল ধরে যাওয়া হতো, টাকা পয়সা দিতে হতো, রেকর্ড করার জন্য কত টাকা মানুষের কাছে নয় করা হয়েছে। আজ সমস্ত প্রকল্পগুলো মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে। তারপরেও এমন কোন নেতা নেই বিরোধী দলের যে আপনার সেই উপভোক্তা নয়। একজন মানুষকে দেখান না, মমতা ব্যানার্জির কন্যাশ্রী প্রকল্প আমি নেব না, তরুণের স্বপ্ন প্রকল্প আমি নেব না, বা আমি নিইনি। সমস্ত প্রকল্পগুলো আপনারা গ্রহণ করছেন, শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য বাইরে নিন্দা করছেন। আমি আমার ভাইয়ের কথা যেমন বললাম, প্রশান্ত নায়কের পরিবারের কথা, তার 2 ছেলে সরকারি পদোন্নতিতে পড়াশোনা করছে, আমার বৌদি বিধবা ভাতা পাচ্ছে, আমার কাকিমা বার্ধক্য ভাতা পাচ্ছে, এবং তার বোনটাও প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। তাহলে বলুন, যে ছেলেটি অসহায়ভাবে ফেলে দিয়ে গেল সবাইকে, আজকে আমাদের সরকার পুরো ফ্যামিলির জন্য ভাবছে। এরকম চিন্তা করবে। আজকে আমার পশুপতি ভাই আছে, ওর দাদার এক জামাই মারা গেছে খুব কম বয়সে। ওর মানে দাদার মেয়েটার দিকে দেখলে আমারও কষ্ট হতো। পশুপতি আমাকেই দায়িত্ব দিয়েছিল, দাদা তুমি দেখো, সেও 2 লাখ টাকা পেয়েছে। অথচ আমাদের চিন্তামণিপুরে আরেকটি ছেলে ভোলা মল্লিক আমার বাড়িতে কাজ করতো, ছেলেটা মারা গেল। আমি তার দ্বারা শুভানুধ্যায়ী, তাদেরকে বললাম দেখো পাওয়া যায় এটা। না না, ও হবে না, ওর নামে রেকর্ড নেই। আমি রেকর্ড না থাকলেও হবে, আমি ব্যবস্থা করে দেবো। কিন্তু যাতে ভোট দ্বীপ থেকে চলে যায় সম্ভবত করা হলো না। কিন্তু আমি বহুবার বলেছি তার শুভানুধ্যায়ীদেরকে, কারণ আমি গ্রামের মানুষ, গ্রামকে ভালোবাসি, আমি প্রত্যেকটা মানুষের প্রয়োজনে ওদের পাশে দাঁড়াই, সে কথা আমি বলেছিলাম। কিন্তু দেখুন, আমাদের এই প্রকল্পকে তার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া হলো না, তার অসহায় স্ত্রী সেটা পেল না। আজকের আমার আরেক খুড়তুতো ভাইয়ের মেয়ে মাস 2 আগে সে হসপিটালে চাকরি পেল। তার পেছনে তো ছিল কন্যাশ্রী, ছিল বিবেকানন্দ স্কলারশিপ। আমি জানি না তারা স্বীকার করবে কিনা। আর যারা বলছে কোনো চাকরি নাই, এই কথায় তো থাপ্পড় মেরে দেখিয়ে দিল আমার সেই ভাইজি সাগরে চাকরি পেল। তাহলে আপনারা কি চোখ খুলে দেখেছেন? আপনারা বারবার চেষ্টা করছেন জল ঘোলা করতে। যারা 16 সালে চাকরি চলে গেছে তারা কিন্তু এখনো পর্যন্ত আশা রাখে যদি কিছু করতে পারে মমতা ব্যানার্জি করবে। যাদেরকে ইস্যু করে আপনারা বারবার বলছেন ঢাক সহ ঢাকি বিসর্জন দেব, আপনারা কি স্বপ্ন দেখেছিলেন ওদেরকে ইস্যু করেই আপনারা ফিরে আসবেন? কিন্তু না, তারা বোঝে মানুষের, মমতা ব্যানার্জির দৃষ্টিভঙ্গি মানুষের প্রতি বদান্যতা। যাই হোক, অনেক বক্তা আছেন, আমি আমার সীমিত পরিসরে আবেগতাড়িত হয়ে 2 কথা বললাম, কারণ সবচেয়ে বড় কথা আমার পশুপতি ভাইয়ের জন্যে। আজকে এই ছেলেটির জন্যে ওর বাবার লড়াই আমরা দেখেছি, আমার বাবার লড়াই একই সঙ্গে লড়াই করেছে। আমরা প্রত্যেকেই প্রান্তিক কৃষি থেকে উঠে আসা, অথচ সে সময় যে অত্যাচারিত হয়েছে আমরা অবাক লাগতো, কি কারণে অত্যাচারিত হচ্ছি আমরা। একটা দিন দেখে যেতে পারতো আমাদের এই দুর্বলতা ছিল, তবু ভিন্ন দল গরিবের অত্যাচার। অথচ মুখ্যমন্ত্রীর কোন প্রকল্প কি শুধুমাত্র আমাদের দলের জন্য, আমি তো কই বুঝতে পারি না। সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।